আমি বোধহয় একটু বেশি কথা বলছি, তাই না? হ্যাঁ, তাই। বিশ্বাস করুন, আমি এত কথা বলি না। কিন্তু মহাকাশযানে উঠবার পর থেকে কেন জানি ক্রমাগত কথা বলছি। এটা বোধহয় হচ্ছে ভয় পাওয়ার কারণে। ভীত মানুষ দু ধরনের কাণ্ড করে। হয় আমার মতো বেশি কথা বলে, নয় আপনার মতো কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। আপনিও নিশ্চয়ই আমার মতো, তাই না? না। বলেন কি? হাইপার স্পেস ডাইভ দিতে যাচ্ছেন, এটা ভেবেও কি আপনার ভয় বা রোমাঞ্চ বোধ হচ্ছে না? না, আমি কিছু ভাবি না। সে কি? কেন? ভাবতে ইচ্ছা করে না। ইএসপি ক্ষমতাধর সব মানুষই কি আপনার মতো হয়? তাও আমি জানি না। এরকম কারো সঙ্গে আমার এখনো দেখা হয়নি। ইনো খানিকক্ষণ ইতস্তত করে বলল, এখানে আসার পিছনে আমার অন্য একটা উদ্দেশ্যও আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে উদ্দেশ্যটা বলবো। ইনো আমার দিকে তাকিয়ে রইল। তরল চোখ। কিছু কিছু চোখ আছে, তাকালে মনে হয় জল ভরা চোখ, যেন চোখের ভেতরে টলটল জল দেখা যাচ্ছে। আমি কিছুই বললাম না। ইনো বলল, আমি এসেছি আপনার ইএসপি ক্ষমতা কী রকম তা পরীক্ষা করে দেখতে। আমার কোনো ক্ষমতা নেই। আপনি অস্বীকার করলে তো হবে না। আমাদের বলা হয়েছে আপনার ক্ষমতা অসাধারণ। প্রতিটি জেনার টেস্টে আপনি 100 করে পেয়েছেন। কেউ তা পায় না। জেনার টেস্টের ব্যাপারে আমি কিছুই জানি না। বেশ, না জানলে ক্ষতি নেই। এখন মন দিয়ে শুনুন আমি কি বলছি। আমার জ্যাকেটের পকেটে একখণ্ড কাগজের 3 লাইনের একটা কবিতা লিখে এনেছি। কি লিখেছি আপনি কি বলতে পারবেন? কাগজটা না দেখে কি করে বলবো? কি লেখা আছে তা জানতে হলে লেখাগুলি আমাকে পড়তে হবে। লেখা পড়ে তো যে কেউ বলতে পারবে। তাহলে আপনার বিশেষত্ব কোথায়? বিশেষত্ব কিছুই নেই। এখন আপনি যদি দয়া করে উঠে যান এবং আমাকে একা থাকতে দেন তাহলে খুব খুশি হব। ইনো উঠে দাঁড়ালো। অপমানে মেয়েটির মুখ কালো হয়ে গেছে। তার অপমানিত মুখ দেখতে আমার একটু যেন খারাপই লাগছে। সে আমাকে কি একটা কথা বলতে গিয়েও বলল না, মুখ নামিয়ে নিল। আর ঠিক তখন বিদ্যুৎ চমকের মতো তার জ্যাকেটের পকেটে রাখা কাগজটির লেখাগুলো আমি পড়তে পারলাম। ব্যাপারটি কি করে হলো আমি নিজেও জানি না। প্রতিটি লাইন জ্বলজ্বল করছে। রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্র বৃথি। একবার ইচ্ছা হলো কাগজটায় কি লেখা ইনোকে বলি। তারপরই ভাবলাম, কি দরকার, কি হবে বলে। ইনো নরম গলায় বলল, আপনি যে সত্যি সত্যি বিরক্ত হচ্ছিলেন তা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমি তখন বসে থাকতাম না। আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করবেন। সে মাথা নিচু করে চলে যাচ্ছে, পা ফেলছে এলোমেলো ভাবে। প্রচুর মদ্যপানের পর মানুষ ঠিক এই ভঙ্গিতেই হাঁটে। আমি এত কঠিন না হলেও পারতাম। তিশ যখন খাবার নিয়ে এলো তখন তাকে বললাম, তিশ, তুমি জীববিজ্ঞানী ইনোকে একটা কথা বলে আসতে পারবে? তিশ উৎফুল্ল গলায় বলল, অবশ্যই পারব। কি কথা? কবিতার 3টি লাইন। রাত্রি কখনো সূর্যকে পায় না, তাতে ক্ষতি নেই, কারণ সে পেয়েছে অনন্ত নক্ষত্র বৃথি। তিশ অবাক হয়ে বলল, এর মানে তো কিছু বুঝতে পারছি না। সূর্য যা, নক্ষত্র তো তাই। নাম ভিন্ন, কিন্তু জিনিস তো একই। তোমার বোঝার দরকার নেই। ইনোকে বললেই তিনি বুঝবেন। আর যদি বুঝতে না পারে, যদি আমাকে বুঝিয়ে দিতে বলে, তাহলে তো মুশকিলে পড়ব। তোমাকে যা করতে বলছি তাই করো। বেশ, করব।
আমাকে শুধু একটা কথা বলো, এটা কি কোনো প্রেম বিষয়ক কবিতা? জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রেম বিষয়ক কবিতা বলেই তো মনে হচ্ছে। তিশকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। আমি বুঝতে পারছি সে অত্যন্ত আগ্রহ বোধ করছে। যন্ত্র মানুষের মতো আগ্রহ বোধ করছে, খুবই অবাক হবার মতো ব্যাপার। আর আমি মানুষ হয়ে যন্ত্রের কাছাকাছি চলে যাচ্ছি। গলা উঁচিয়ে ডাকলাম, তিশ, শুনে যাও। তিশ থমকে দাঁড়ালো। আমি বললাম, ইনোর কাছে তোমাকে যেতে হবে না। কেন? প্রশ্ন করবে না। তোমাকে যেতে নিষেধ করছি, তুমি যাবে না। 3 লাইনের কবিতাটা তাকে শোনাবো না? আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। বাতি নিভিয়ে দিলাম। ঘর পুরোপুরি অন্ধকার নয়, হালকা আলো আছে। এই রকম আলোয় মন বিষণ্ণ হয়। হাজার হাজার মাইল দূরে ফেলে আসা একটি গ্রহের কথা মনে হয়। সেই গ্রহের একজন মানবীর কথা মনে পড়ে, যার সঙ্গে এই জীবনে আর দেখা হবে না। হাত বাড়িয়ে মাথার বাঁ পাশে নীল একটা সুইচ টিপলাম। হালকা সঙ্গীত বাজতে শুরু করলো। মাঝে মাঝে এই সঙ্গীত আমি শুনি। এর জন্ম পৃথিবীতে নয়, অজানা এক গ্রহে। অজানা গ্রহের অচেনা উন্নত কোনো প্রাণী এই সুর সৃষ্টি করেছে। গভীর বিষাদময় সুর। প্রচণ্ড অস্বস্তির মধ্যে জেগে উঠলাম। কিছু একটা হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না। কোনো দুঃস্বপ্ন দেখেছি? মনে করতে পারছি না। হয়তো দেখেছি। দুঃস্বপ্ন প্রায় সময় মনে থাকে না, কিন্তু তার প্রভাব মানুষকে দীর্ঘ সময় পর্যন্ত আচ্ছন্ন করে রাখে। ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে সময় দেখাচ্ছে 336.7252। এই ঘড়ি আমার কাছে এখনো অর্থহীন। শুধু জানি এই ঘড়ি মহাকাশযানের সময় বলছে। 336.7252 ঘন্টা আগে মহাকাশযান যাত্রা শুরু করেছে। যাত্রা শুরুর সময় ছিল 0 ঘন্টা। এখানে আরও 2টি ঘড়ি আছে। একটিতে দেখানো হচ্ছে পৃথিবীর সময়। সেখানে সময় প্রসারণ বা ডাইলেশনের ব্যাপারগুলি হিসাবের মধ্যে ধরা আছে। আমি সেই হিসাব বুঝি না, অবশ্য বুঝবার চেষ্টাও করি না, কারণ ঘড়ির সময় বোঝা বা বোঝার চেষ্টা করা এখানে অর্থহীন। যেই মুহূর্তে হাইপার স্পেস ডাইভ দেওয়া হবে, সেই মুহূর্তেই সময় অদ্ভুতভাবে জট পাকিয়ে যাবে। সেই জটের অর্থ উদ্ধার করা মানুষের পক্ষে এখনো সম্ভব হয়নি। আমি বিছানা ছেড়ে নামলাম। তৃষ্ণা পেয়েছিল, কয়েক ঢোক পানি খেলাম। অস্বস্তিটা কমল না, বরং বেড়ে যেতে লাগলো। যেন বিরাট কিছু হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। নিজেকে একটু হালকা হালকাও লাগছে। কৃত্রিম উপায়ে মহাকাশযানে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করা হয়। এখানে ওজন শূন্যতা নেই, কিন্তু নিজেকে হালকা লাগছে কেন? আমি সুইচ টিপে তিশকে ডাকলাম। উদ্বিগ্ন গলায় বললাম, কিছু হয়েছে নাকি তিশ? তিশ বলল, কি হবে? আমার কি কারণে যেন খুব অস্বস্তি লাগছে। এরকম সবারই মাঝে মাঝে লাগে। একে বলে গতিজনিত শারীরিক বিপর্যয়। আমাদের গতিবেগ এখন 0.43 সি, অর্থাৎ আলোর গতিবেগের প্রায় 43%। গতিবেগ যখন 0.60 সি হবে বা তার চেয়ে বেশি হবে, তখন শারীরিক বিপর্যয় শুরু হবে। হার্টবিট দ্রুত কমতে থাকবে, ব্লাড প্রেশার কমবে, বিপাক প্রক্রিয়া ব্যাহত হবে এবং গায়ের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির মতো কমে যাবে। তবে ভয়ের কিছু নেই, ওষুধপত্রের ভালো ব্যবস্থা আছে। আমি কি তোমার জন্য ডাক্তার রোবটকে খবর দেব? না। আমাদের এই ডাক্তার রোবট মনোবিশ্লেষণের ব্যাপারেও একজন বিশেষজ্ঞ। আমার মনে হয় তোমার উচিত তার সঙ্গে কথা বলা।
তুমি বিদায় হও। তিশকে বিদায় করে দিয়ে আমার অস্বস্তি আরও দ্রুত বাড়তে লাগলো। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে। এই প্রথমবার মনে হলো আমরা একটা চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগুচ্ছি। কোনো এক আকর্ষণী শক্তির মধ্যে পড়ে গেছি, যার শক্তি অকল্পনীয়। আমার মনে হলো মহাকাশযানের প্রতিটি পরমাণুর উপর এই শক্তির অশুভ ছায়া পড়েছে। এই শক্তি যেন নিয়তির মতো অমোঘ, এর হাত এড়াবার কোনো উপায় নেই। অথচ মহাকাশযানের সবকিছুই খুব স্বাভাবিকভাবে চলছে বলে মনে হচ্ছে। আমার মাথার উপর বিন্দুর মতো একটা আলো জ্বলছে, যার মানে মহাকাশযানে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। প্রতিটি যন্ত্র ঠিকমতো কাজ করছে। তা তো হতে পারে না। আমি নিজের ঘর ছেড়ে বেরোলাম। হলঘরে মিনিটখানেক কিংবা তার চেয়েও কম কিছু সময় দাঁড়িয়ে ভাবলাম কি করা উচিত। একবার মনে হলো আমার কিছুই করার নেই, যা হবার হোক। আমি বরং আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। এই ভাবনা দীর্ঘস্থায়ী হলো না। আমি রওনা হলাম জন বরগের ঘরের দিকে। আগে থেকে যোগাযোগ না করে তার ঘরে যাবার নিয়ম নেই, কিন্তু ততটা সময় মনে হচ্ছে আমার হাতে নেই। আমি কি আসতে পারি জন বরগ? এক মুহূর্তের জন্য জন বরগের চোখে বিরক্তির ছায়া পড়ল। তিনি সে বিরক্তি মুছে ফেলে বললেন, নিশ্চয়ই, যদিও মহাকাশ নীতিমালায় আপনি তা পারেন না, তবে সব নীতিমালা সবসময় প্রযোজ্য নয়। আপনি কেমন আছেন? ভালো। বসুন, মহাকাশের দৃশ্য দেখুন। আমি বেশিরভাগ সময় ভিউ প্যানেলের সামনে বসে কাটাই। বাইরের ছবি দেখতে দেখতে মাঝে মাঝে আমার মাথা খারাপের মতো হয়ে যায়। আমি একটা বিশেষ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বলুন। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে বিরাট একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই স্বাভাবিক ব্যাপার। মহাকাশযানের গতিবেগ আলোর গতিবেগের 40%-এরও বেশি। সেই বেগ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় শারীরিক কিছু অসুবিধা দেখা দেয়, এবং তখন যা করতে হয় তা হচ্ছে একজন ডাক্তারের কাছে যেতে হয়, মিশন প্রধানের কাছে নয়। আপনি যা ভাবছেন তা নয়। আমার মনে হচ্ছে প্রচণ্ড শক্তিধর কিছু তার দিকে আমাদের টানছে। এর শক্তি অকল্পনীয়, সীমাহীন। আমার মনে হচ্ছে একে এড়াবার মতো ক্ষমতা আমাদের নেই। জন বরগ হেসে ফেললেন। একজন বয়স্ক লোকের মুখে শিশুদের মতো কথা শুনলে আমরা যেরকম করে হাসি, অবিকল সেরকম প্রশ্রয় মাখানো হাসি। জন বরগ হাসতে হাসতেই বললেন, মহাকাশযান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলেই এরকম উদ্ভট কথা আমাকে বলতে এসেছেন। আমি কোনো উদ্ভট কথা বলছি না। আপনি খুবই উদ্ভট কথা বলছেন, এবং তা বুঝতে পারছেন না। ইএসপি ক্ষমতা বা ওই জাতীয় হাবিজাবি আমাকে বলতে আসবেন না। মহাকাশযান ইএসপি ক্ষমতার উপর চলে না, চলে বৈজ্ঞানিক সূত্র এবং তথ্যের উপর। আপনার জানা নেই যে এই মহাকাশযানের 1% দূরত্ব পর্যন্ত যে কোনো জায়গার অতি সূক্ষ্মতম পরিবর্তনের হিসেবও রাখা হয়। ধরা যাক কোনো কারণে আমরা একটা নিউট্রন স্টারের কাছাকাছি চলে এলাম। নিউট্রন স্টারের মধ্যাকর্ষণ শক্তি হচ্ছে দানবীয় শক্তি, কিন্তু এই শক্তিও আমাদের কিছু করতে পারবে না, কারণ হাইপার স্পেস ডাইভ ক্ষমতা সম্পন্ন প্রতিটি মহাকাশযানের আছে গ্র্যাভিটি ফ্লাক্স তৈরির ক্ষমতা। এই গ্র্যাভিটি ফ্লাক্সের কারণে আমরা শুধু নিউট্রন স্টার নয়, ব্ল্যাক হোলের খপ্পর থেকেও নির্বিঘ্নে বের হয়ে আসতে পারি। এখন কি আপনার মনের অস্বস্তি দূর হয়েছে? না। এখনও যদি অস্বস্তি দূর না হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আপনি ডাক্তার রোবটের সঙ্গে যোগাযোগ করুন। সে আপনাকে ট্রাঙ্কুলাইজার ধরনের কিছু দেবে, তাই খেয়ে শুয়ে পড়ুন। আমি নিজের ঘরে চলে এলাম। তার ঠিক সঙ্গে সঙ্গে মাথার উপরে নীলবাতি নিভে গেল। সেখানে জ্বলল হলুদ বাতি, তার মানে সতর্ক অবস্থা। হলুদ বাতির দিকে তাকিয়ে থাকতে থাকতেই
লালবাতি জ্বলল। লালবাতি মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। আমি নিশ্চিত জানি এই লালবাতি নিভে গিয়ে দুটি লালবাতি জ্বলবে, যার মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। তারপর জ্বলবে তিনটি লালবাতি, যার অর্থ আমরা চরম বিপর্যয়ের সম্মুখীন। ইন্টারকমে কম্পিউটার সিডিসির ধাতব গলা শোনা গেল। সে অত্যন্ত স্পষ্ট করে যে সংবাদ দিল তা হচ্ছে, বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমরা অজানা একটি শক্তিশালী আকর্ষণীয় বলয়ের ভিতরে পড়ে গিয়েছি। আকর্ষণী শক্তির ধরন, গতি, প্রকৃতি সম্পর্কে পূর্ণ তথ্য আমাদের কাছে নেই বলে ঠিক এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না। তবে অতি দ্রুত তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিশন প্রধান জন বরগ একটি জরুরি সভা ডেকেছেন। সভা এক্ষুনি শুরু হবে। সেই সঙ্গে মিশন প্রধান জন বরগ মহাকাশযানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমার বক্তব্য শেষ হলো। আমি সভা কক্ষের দিকে এগোলাম। ঘর ছেড়ে যাবার আগে শেষবারের মতো তাকালাম। আমি জানি এই ঘরে আর ফিরে আসব না। কেমন যেন মায়া লাগছে। অল্প কিছুদিন মাত্র কাটিয়েছি, অথচ তাতেই কেমন মায়া জন্মে গেছে। ঘরে লাল বাতি এখনো জ্বলছে, একটি মাত্র বাতি। দ্বিতীয় এবং তৃতীয় বাতিটি এখনো জ্বলেনি, তবে জ্বলবে। আমি তার রক্তের প্রতি কণিকায় অনুভব করছি। তিশ এসে দাঁড়িয়েছে আমার পাশে। সে বিষণ্ণ গলায় বলল, সভা শুরু হয়ে গেছে, আপনার যাওয়া দরকার। আমি হালকা গলায় বললাম, কি হবে সবাই গিয়ে? তিশ ক্লান্ত গলায় বলল, মনে হচ্ছে কিছু হবে না। ঠিক তখন দ্বিতীয় লালবাতিটি জ্বলল। এর মানে চরম বিপজ্জনক পরিস্থিতি। জন বরগ শান্তমুখে বসে আছেন। তার চোখে মুখে উদ্বেগের চিহ্নমাত্র নেই, যেন কিছুই হয়নি। তিনি সাধারণ একটা সভায় এসেছেন, রুটিন কাজ। এরকম একটি সভায় আমি আগে একবার উপস্থিত ছিলাম। সেই সবার সঙ্গে আজকের সভায় আমি কোনো প্রভেদ দেখছি না। উদ্বেগের কিছু ছাপ আমি ইনোর চোখে মুখে দেখেছি। সে দ্রুত চোখের পাতা ফেলছে, কিছুক্ষণ পরপর ঢোক গিলছে। জন বরগ কথা বলা শুরু করলেন, শান্ত স্বর। আমি মনে মনে এই মানুষটির সাহসের প্রশংসা করলাম। এই মানুষটির স্নায়ু খুব সম্ভবত ইস্পাতের তৈরি। বন্ধুগণ, দুটি লালবাতি জ্বলেছে, কাজেই পরিস্থিতি কি সেই ব্যাখ্যার কোনো প্রয়োজন দেখছি না। তবু কিছু ব্যাখ্যা করছি, কারণ এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। এই মহাবিপদে আমাদের যারা সাহায্য করতে পারে তারা ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে। তারা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার সিডিসি 10 এবং সাহায্যকারী কম্পিউটার সিডিসি 7। জরুরি পরিস্থিতির কারণে হিসাব নিকাশের কিছু অংশ 30-100 রিজার্ভ কম্পিউটার করে দিচ্ছে। ব্যাপারটা কি হলো বলি। আমরা হঠাৎ করে একটি অকল্পনীয় আকর্ষণীয় শক্তির কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছি। এই আকর্ষণীয় শক্তির উৎস কোথায় আমরা জানি না। শুরুতে মনে হচ্ছিল আমরা একটা কৃষ্ণ গহ্বরে পড়ে গেছি, কিন্তু এটি কৃষ্ণ গহ্বর নয়। আমাদের চারপাশে কিছুই নেই, অথচ এই মহাশূন্য অতি তীব্র শক্তিতে আমাদের আকর্ষণ করছে। শক্তির পরিমাণ 10⁻11G থেকে 10⁻27G। সমুদ্রের তরঙ্গের মতো এটা বাড়ছে এবং কমছে। মনে হচ্ছে আমরা একটা স্পাইরালের ভিতরে ঢুকে পড়েছি এবং সোজাসুজি অগ্রসর হচ্ছি। স্পাইরালের এক একটা বাহুর কাছাকাছি আসা মাত্র আকর্ষণী শক্তি বেড়ে যায়, আবার বাহু অতিক্রম করা মাত্র কিছুটা কমে যায়। ইনো বলল, এর থেকে বেরোবার জন্য আমরা কি করছি তা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আমি সিডিসি 7কে সভা শুরু হবার আগেই বলে রেখেছি এই বিষয়ে কথা বলবার জন্যে। সিডিসি সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করল। এর গলার স্বরে কোনো ধাতব ঝংকার নেই। সে কথা বলছে অনেকটা পুরুষালী গলায়, মাঝে মাঝে থামছে
আবার শুরু করছে। থামাটা ইচ্ছাকৃত। আমাদের সমস্ত ব্যাপারটা আত্মস্থ করবার জন্যে সময় দিচ্ছে। সম্মানিত অভিযাত্রী, খুবই দুঃসময়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অল্প সময়ে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি। সেই কারণে কোনো কিছুই পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হবে না। আমরা বেকায়দায় পড়ে গেছি, কারণ ব্যাপারটা আচমকা ঘটেছে। প্রচণ্ড শক্তিশালী নিউট্রন স্টার কিংবা ব্ল্যাক হোল মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাকাশযানের অতি উন্নত সেন্সর অনেক দূর থেকে তাদের অস্তিত্ব টের পায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে তা সম্ভব হয়নি, কারণ আচমকা আমরা একটা স্পাইরালের ভিতরে পড়ে গেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্রবিন্দুর দিকে। এইসব ক্ষেত্রে মহাকাশযানের দিক পরিবর্তন করা হয় এবং শক্তিশালী গ্র্যাভিটন ফ্লাক্স ব্যবহার করা হয়। দিক পরিবর্তন আমরা ঠিকই করতে পারছি, তবে গ্র্যাভিটন ফ্লাক্স ব্যবহার করতে পারছি না, কারণ অল্টারনেটিং চৌম্বক ক্ষেত্রে গ্র্যাভিটন ফ্লাক্স কাজ করে না। আমরা মহাকাশযানের গতিবেগও কমাতে পারছি না, কারণ এই মুহূর্তে মহাকাশযানের গতিবেগ 0.626 সি, আলোর গতিবেগের শতকরা ৬২ ভাগেরও বেশি। এই গতিবেগ কমিয়ে শূন্যে নিয়ে আসতে আমাদের সময় লাগবে ১১২.৭০ ঘন্টা। এত সময় আমাদের হাতে নেই। ফ্লাইট ইঞ্জিনিয়ার ম্যানফ ঠান্ডা গলায় বললেন, একটি হাইপারস্পেস ডাইভ দিলে কেমন হয়? এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করা হয়েছে? হ্যাঁ, হয়েছে এবং এখনও হচ্ছে। হাইপারস্পেস ডাইভ দিতে হলে গতিবেগ 0.82 সি প্রয়োজন। সেই গতিবেগ এই মুহূর্তে আমাদের নেই। থাকলেও আমরা হাইপারস্পেস ডাইভ দিতে পারতাম না, কারণ আমাদের গ্র্যাভিটন ফ্লাক্স কাজ করছে না। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে 1.2 জি আকর্ষণী শক্তির মধ্যেও হাইপার স্পেস ডাইভ দেওয়া যায় না। হাইপার স্পেস ডাইভ দেওয়ার মুহূর্তে মহাকাশযানকে পুরোপুরি নিরপেক্ষ বলয়ে থাকতে হয়। ম্যানফ বললেন, আমি তা জানি। পরিস্থিতি আমাকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছে। আমি জানতে চাচ্ছি আমাদের পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নেই। কি অদ্ভুত কথা! পরিকল্পনা নেই মানে কি? আমরা কিছুই করব না? আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে যেসব তথ্য জোগাড় হয়েছে সেসব পৃথিবীতে পাঠানো, যাতে পৃথিবীর মানুষ এখানে কি ঘটল তা বুঝতে পারে। এর ফলে তারা ভবিষ্যতের মহাকাশযানগুলিকে এই পরিস্থিতি সামলাবার মতো করে তৈরি করবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পৃথিবীতে তথ্য পাঠানোর ব্যাপারটি আমি চমৎকারভাবে সম্পন্ন করছি। শেষ মুহূর্ত পর্যন্ত তা করা হবে। ইনু বলল, আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যতের কথা আমরা বলি না, আমরা বলি বর্তমান। আমাদের বর্তমানটাই বা কি? ভালো নয়। ভালো নয় মানে কি? ভালো নয় মানে খারাপ, খুবই খারাপ। উদ্ধার পাওয়ার সম্ভাবনা কত? আমাদের কাছে যা তথ্য আছে তার থেকে মনে হয় সম্ভাবনা 0.037। সম্ভাবনা নেই বলাই ভালো। আমি তাকালাম জন বরগের দিকে। জন বরগ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকেই দেখছেন। চোখে চোখ পড়া মাত্র তিনি অল্প হাসলেন। তারপর বললেন, একটা কাজ করলে কেমন হয়? আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত দামি একটা শ্যাম্পেনের বোতল মহাকাশযানে আছে। বোতলটি নেওয়া হয়েছিল অন্য গ্যালাক্সিতে পদার্পণের উৎসব উদযাপনের অংশ হিসেবে। এখন দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা 0.037। কাজেই আমি প্রস্তাব করছি বোতলটি এখনই খোলা হোক। কারো আপত্তি থাকলে হাত তুলে জানাতে পারেন। কেউ হাত তুলল না। তেমন কোনো বাড়তি উৎসাহ কারোর মধ্যে লক্ষ্য করলাম না। সবাই গ্লাস হাতে নিল মোটামুটি যন্ত্রের মতো, যেন নিয়ম রক্ষা করছে, মিশন প্রদানের হুকুম পালন করছে। জন বরগ গ্লাস হাতে উঠে দাঁড়ালেন এবং মোটামুটি নাটকীয় ভঙ্গিতে বললেন, আপনারা বোধহয় জানেন না, একজন অসাধারণ ইএসপি ক্ষমতা সম্পন্ন মানুষ আমাদের মধ্যে আছেন।
যিনি এই মহাবিপদের কথা প্রায় ৬৬ মিনিট আগে টের পেয়েছিলেন। আমি তখন তার কথায় তেমন গুরুত্ব দিইনি। এখন দিচ্ছি। এখন আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি, তার ইএসপি ক্ষমতা কি বলছে। আমি উত্তর দেবার আগেই ৩ নম্বর লালবাতি জ্বলে উঠল। চরম বিপর্যয়ের শেষ সংকেত। তার পরপরই মহাকাশযানের কৃত্রিম মাধ্যাকর্ষণ ব্যবস্থা নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রথম স্তরে ভয়াবহ বিস্ফোরণ হল। এর মধ্যেই আমি মিশন প্রধান জন বরগের গলা শুনলাম, আসুন আমরা এই বিপর্যয়ের নামে মদ্যপান করি। তার কথা শেষ হলো না। তৃতীয় স্তরে আরেকটি বিস্ফোরণ হল। আগুনের নীল শিখা মুহূর্তের মধ্যে আমাদের গ্রাস করল। এর পরের কথা আমার আর কিছু মনে নেই, মনে থাকার কথাও নয়। অন্ধকার, গাঢ় অন্ধকার, আলো ও শব্দহীন অনন্ত সময়ের জগৎ। আমার কোনো রকম বোধ নেই, বেঁচে আছি কিনা তাও বুঝতে পারছি না। এটা কি মৃত্যুর পরের কোনো জগৎ, অন্য কোনো জীবন? আমার মধ্যে সর্বশেষ স্মৃতি যা আছে তা হচ্ছে একটি বিভীষিকার স্মৃতি। চারদিকে লেলিহান শিখা। গ্যালাক্সি 2 নামের অসাধারণ মহাকাশ যানটি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সব স্মৃতি তো এইখানেই শেষ হয়ে যাবার কথা, কিন্তু তারপরে মনে হচ্ছে চেতনা বলে একটা কিছু এখনো আমার মধ্যে আছে। সব শেষ হয়নি, কিংবা শেষের পরেও কিছু আছে। আমি চিৎকার করতে চাই, কোনো শব্দ হয় না। হাত পা নাড়তে গিয়ে মনে হয় আমার হাত পা বলে কিছু নেই। চারদিকে সীমাহীন শূন্যতা। আমার চেতনা শুধু আছে, আর কিছুই অবশিষ্ট নেই। তা কি করে হয়? অন্ধ ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলে। আমি প্রাণপণ শক্তিতে চিৎকার করতে যাই, তখন মনে হয় কেউ একজন যেন আমাকে ভরসা দেয়। আমি তার কণ্ঠ শুনতে পাই না, উপস্থিতি বুঝতে পারি না, কিন্তু তবুও মনে হয় কেউ একজন পরম মমতায় আমাকে লক্ষ্য করছে, বলছে, ধৈর্য ধরো, সহ্য করো, আমি আছি, আমি পাশেই আছি। কে? তুমি কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও। আমি কি জীবিত না মৃত? সহ্য করো। কি সহ্য করব? আমার তো কোনো শারীরিক কষ্ট হচ্ছে না। শরীর বলে কি আমার কিছু নেই? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়তে বলছো কেন? আমি কি জেগে আছি? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। দীর্ঘ ঘুম, নিরবচ্ছিন্ন ঘুম। তুমি কে? আমি কোনো জবাব পাই না। তখন মনে হয় সমস্তটাই কি কল্পনা? তাই বা হবে কি করে? আমি কল্পনা করছি কিভাবে? একজন মৃত মানুষ কি কল্পনা করতে পারে? কিভাবে করে? কল্পনা ছাড়া সে কি অন্য কিছু করতে পারে না? আমার বাকি জীবন কি কল্পনা করেই কাটবে? অযুত নিযুত লক্ষ কোটি বৎসর ধরে আমার কাজ হবে শুধু কল্পনা করা, অনন্ত মহাশূন্যে ঘুরে বেড়ানো। আমি কি তাই করছি? ঘুরে বেড়াচ্ছি মহাশূন্যে। কোনো কুলকিনারা পাই না। এক সময় যে চেতনা অবশিষ্ট আছে তাও লোপ পায়। গভীর ঘুমে তলিয়ে পড়ি। আমার মনে হয় অনন্ত কাল কেটে যায় ঘুমের মধ্যে। আবার ঘুম ভাঙে। আমি ভয়ে ভয়ে বলি, কে? কোনো শব্দ হয় না। চারদিকে দেখি ঘন অন্ধকার। ক্ষীণ স্বরে বলি, আমি কোথায়? আবার আগের মতো কেউ আমাকে ভরসা দেয়। তার কথা শুনতে পাই না,
তাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করি। সে বলছে, ভয় নেই, কোনো ভয় নেই। কে? তুমি কে? ধৈর্য ধরো, সহ্য করে যাও, আমরা তোমার পাশেই আছি। তোমরা কারা? সময় হলেই জানবে। কখন সময় হবে? হবে, শিগগিরই হবে। ঘুম এবং জাগরণের আরো কয়েকটি চক্র পার হতে হবে। আমার সঙ্গীরা কোথায়? এর কোনো জবাব পাওয়া যায় না। আমার চেতনা আবার আচ্ছন্ন হয়ে যায়। কি ভয়ঙ্কর জটিলতা! আমি কাতর কণ্ঠে বলি, অন্ধকার সহ্য করতে পারছি না, আলো চাই, সামান্য কিছু আলো। ধৈর্য ধরো, সহ্য করে যাও, অপেক্ষা করো। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে করতেই হয়তোবা নিযুত লক্ষ কোটি বছর পার হয়ে যায়। কিংবা কে জানে, এই জগতে হয়তো সময় বলে কিছু নেই। হয়তো আমার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নতুন একটি অবস্থায় আমি আছি। এই অবস্থায় শরীর নেই, পঞ্চ ইন্দ্রিয়ের কিছুই নেই, আছে শুধু চেতনা। এই চেতনা নিয়ে আমি ভেসে আছি অনন্ত মহাশূন্যে। আমার চারপাশে বিপুল অন্ধকার, নৈশব্দের ভয়াবহ মহাশূন্য। আমি মনে হচ্ছে বেঁচেই আছি। মনে হচ্ছে বলছি, কারণ আমি পুরোপুরি নিশ্চিত নই। বড় রকমের একটা জট কিভাবে যেন লেগে আছে, জট খুলতে পারছি না। হয়তো পাগল টাগল হয়ে গেছি। কোনো ইন্দ্রিয় ঠিকমতো কাজ করছে না। কিংবা মৃত মানুষদেরও হয়তো চেতনা বলে কিছু আছে। অদ্ভুত সব দৃশ্য সে দেখে এবং অদ্ভুত শব্দ সে শোনে। যেসব ঘটনা এ পর্যন্ত ঘটেছে, আমি সেসব সাজাতে পারছি না। মহাকাশ যানে করে যাচ্ছিলাম, গন্তব্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ। একটা দুর্ঘটনা ঘটল, ভয়াবহ দুর্ঘটনা। তারপর আমার আর কিছু মনে নেই। দুর্ঘটনায় আমার জীবনের ইতি হয়ে যাবার কথা, তাও হলো না। মনে হলো খানিকটা চেতনা অবশিষ্ট আছে। মাঝে মধ্যে কে যেন আমায় সান্ত্বনা দেয়, বলে, ধৈর্য ধরো, আমরা আছি। কে বলে? জানতে পারি না, কারণ চারদিকে গাঢ় অন্ধকার। এখন অন্ধকার নেই, আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে যা দেখছি তা বিশ্বাস করে উঠতে পারছি না। মনে হচ্ছে যে জট লেগেছে তা কোনোদিন খুলবে না। কারণ আমি চারপাশে দেখছি আমার পরিচিত জগৎ। আমার অ্যাপার্টমেন্টের 7 তলার ঘর, কোঁচকানো বিছানার চাদরের এক কোণায় কফির দাগ লেগে গিয়েছিল, সেই দাগও আছে। বাথরুমের শাওয়ারটা নষ্ট, সব সময় ঝিরঝির করে পানি পড়ে, এখনো পড়ছে, শব্দ শুনছি। খাটের পাশে শেলফে অনেকগুলি বই, মেঝেতে একটা পেপার ব্যাগ বই পড়ে আছে, নাম দি ওরিওনা, ভৌতিক উপন্যাস। কিনে এনেছিলাম, কিন্তু এক পৃষ্ঠাও পড়িনি। খুব নাকি চমৎকার বই, নিকি পড়েছে। তার ধারণা এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই। অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে আসবার সময় বইটি যেখানে ছিল সেখানেই আছে। আমার জন্যে এর চেয়েও বড় বিষয় অপেক্ষা করছিল। বইটি হাতে নিয়ে পাতা উল্টে দেখি প্রতিটি পৃষ্ঠা সাদা। শেলফের বইয়েরও একই অবস্থা। বেশিরভাগ বইয়েরই সব পৃষ্ঠা সাদা। অবশ্য কিছু কিছু বই পাওয়া গেল যেগুলিতে লেখা আছে। একটি বইয়ের 30 পৃষ্ঠা পর্যন্ত লেখা, বাকি পাতাগুলি সাদা। এর মানে কি? আমি জানালার পাশে এসে দাঁড়ালাম। কি অদ্ভুত কাণ্ড! জানালার ওপাশে ঘন অন্ধকার, কিছুই নেই।
আমার এই ঘরটি ছাড়া ব্রহ্মাণ্ডে যেন আর কিছু নেই। এর কোনো মানে হয় না। এটা গভীর রাত হলেও লোকজন চলাচল করবে, স্ট্রিট লাইট জ্বলবে, কিন্তু এটা রাত নয়, কারণ আমার ঘরে বাতি জ্বলছে না, অথচ ঘরের ভেতর দিনের মতো আলো। আমার খাটে তেরছা করে সূর্যের আলো পড়ছে, অথচ বাইরে কোনো সূর্য নেই। আমি উঁচু গলায় বললাম, এসব কি হচ্ছে? কেউ আমার কথার জবাব দেবে আমি ভাবিনি, কিন্তু জবাব পেলাম। কোনো শব্দ হলো না, অথচ পরিষ্কার বুঝলাম কেউ একজন বলছে, তোমার ঘরটিকে আমরা ঠিকমতো তৈরি করিনি। আমি চেঁচিয়ে বললাম, কে? তুমি কে? আমি কে তা জানতে পারবে, তার আগে বলো কেমন বোধ করছো? আমি কি বেঁচে আছি? নিশ্চয়ই বেঁচে আছো। তোমাকে বাঁচিয়ে তুলতে খুবই কষ্ট করতে হয়েছে। তোমার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই নতুন করে তৈরি করতে হয়েছে। এটা তেমন কোনো জটিল ব্যাপার নয়, তবুও খুব ক্লান্তিকর দীর্ঘ ব্যাপার। আমি আমার চারপাশে যেসব দেখছি তা কি আমার কল্পনা, না সত্যি সত্যি দেখছি? যা দেখছো সত্যি দেখছো। এইসব জিনিসের স্মৃতি তোমার মস্তিষ্কের কোষে, যাকে তোমরা বলো নিউরন, সেখানে ছিল। আমরা তা দেখে দেখেই তোমার চারপাশে পরিবেশ তৈরি করেছি। তুমি একটু আগেই লক্ষ্য করেছ কিছু কিছু বইয়ের পাতা সাদা। এই বইগুলি তুমি পড়নি, কাজেই তোমার মাথায় কোনো স্মৃতি নেই। আমরা যে কারণে লেখা তৈরি করতে পারিনি। যেসব বই পড়েছ তার স্মৃতি তোমার আছে, কাজেই সেসব তৈরি করা হয়েছে। আমি কি বলছি বুঝতে পারছো? না, পারছি না। ধীরে ধীরে বোঝাই ভালো। তোমার মস্তিষ্ক এখনো পুরোপুরি সবল হয়নি, আরো কিছু সময় যাক। তোমরা কে? এখনো বুঝতে পারছো না? না, বুঝবে, সময় হলেই বুঝবে। আমার সঙ্গীরা কোথায়? সবাই ভালো আছে। ৩০-২ নামের একটা রোবট ছিল, তাকেও ঠিকঠাক করা হয়েছে। তোমরা কি বুদ্ধিমান কোনো প্রাণী? প্রাণী বলতে তোমরা যা বোঝো আমরা সেরকম নই। আমাদের জন্ম ও মৃত্যু নেই। তা কি করে হয়? কেন হবে না? একটি আংটির কথাই ধরো, আংটিটির কোনো শুরু নেই, আবার শেষও নেই, তাই নয় কি? তোমরা দেখতে কেমন? এই প্রশ্নের জবাব আমরা জানি না। আমরা লক্ষ্য করেছি দেখার ব্যাপারটিতে তোমরা খুব জোর দিচ্ছ। এই ব্যাপারটি কি সেই সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয়। এখন তুমি বিশ্রাম নাও। আমার চারদিকে অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে পরিচিত ঘর অদৃশ্য। চারপাশে অন্ধকার, গাঢ় অন্ধকার। আমি ঘুমিয়ে পড়লাম, কিংবা আমার চেতনা বিলুপ্ত হলো। কি হলো ঠিক জানি না।